শিক্ষার বাণিজ্যিকীকরণে বাড়ছে শিক্ষক ও শিক্ষার্থীদের দূরত্ব। যান্ত্রিক সম্পর্কে বাধাগ্রস্ত হচ্ছে আদর্শ ও নৈতিক শিক্ষা। টিচারদের সাথে ক্লাসরুমের বাইরে তেমন ইন্টারেকশন হয় না। ওনারা শুধুমাত্র ক্লাসে আসেন, ক্লাসে আসার পরে কিছু কিছু আমাদের পড়াশোনা করেন, বাস এতটুকুই সীমাবদ্ধ। শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনে মানবিক, সৃজনশীল ও আনন্দময় শিক্ষা চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। শিক্ষার ক্ষেত্রে ব্যবসা ঢুকে গেছে। শিক্ষা এখন আনন্দের ব্যাপার না, শিক্ষা হচ্ছে একটা যান্ত্রিক বিষয়ে পরিণত হয়েছে। ছাত্র শিক্ষক সম্পর্কটা একটু নিবিড় হওয়া দরকার এবং শিক্ষা কারিকুলামে এর একটা পরিবর্তন আসা উচিত। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 30 নভেম্বর শেষ হচ্ছে কাতারে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময়সীমা। শাস্তি এড়াতে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার পরামর্শ বাংলাদেশ দূতাবাসের। রাজধানীর প্রায় 11 লাখ বস্তিবাসীর জীবনমান পরিবর্তনে নেই তেমন কোনো পদক্ষেপ। শুধু উচ্ছেদ নয়, উন্নয়নে পরিকল্পিত হওয়ার পরামর্শ। নাসিরনগরে হিন্দুপাড়ায় হামলার ঘটনার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ। ভিডিও ফুটেজ দেখে জড়িত সন্দেহে আটক আরও 4। ঝড়ে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে এখনো নিখোঁজ কক্সবাজারের শতাধিক জেলে। পরিবারগুলোতে থামছে না কান্না, উদ্ধারে সরকারি সহায়তা দাবি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত। ওবামা ট্রাম্প বৈঠকের সময় হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভকারীদের অবস্থান। দেশে শিক্ষার বাণিজ্যিকীকরণে বাড়ছে শিক্ষক ও শিক্ষার্থীদের দূরত্ব। বর্তমান শিক্ষা ব্যবস্থায় তাদের সম্পর্ক যেন শুধু ক্লাসরুমেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। শিক্ষাবিদরা বলছেন, বর্তমান শিক্ষা পদ্ধতি পরিবর্তন করে চালু করতে হবে মানবিক, সৃজনশীল ও আনন্দময় শিক্ষা। আর এজন্য পদ্ধতিগত পরিবর্তনে আনতে হবে কারিকুলামে। পারমিতা হিমের রিপোর্টে বিস্তারিত। বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড তৈরির দায়িত্ব পালন করেন মূলত শিক্ষকই। শুধু ক্লাসরুম নয়, এর বাইরের জগতের সাথে পরিচয় করানো সহ তার পরামর্শই ছাত্রদের জীবনের পাথেয়। কিছুটা আগের প্রজন্মের মানুষদের জিজ্ঞাসা করলেই দেখা যায় প্রত্যেকের জীবনের নির্দেশক, বন্ধু কিংবা আদর্শ হিসেবে উঠে আসে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নাম। পদে পদে আমার শিক্ষকরা আমাকে স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যেভাবে গড়েছে, সেটা আমি এখন আমি শিক্ষক হিসেবে, গবেষক হিসেবে, এটা তার প্রতিফলন। আমাদের কাছে শিক্ষক ছিল একটা মডেল এবং আমরা শিক্ষককে দেখেই বড় হওয়ার স্বপ্ন দেখেছি। যখনই আমি কোনো কাজ করি, আসলে আমি কিন্তু তাদের ইমেজটাকেই ফলো করে আমি চলার চেষ্টা করি। তবে এই প্রজন্মের সাথে শিক্ষকদের সম্পর্ক কিছুটা যান্ত্রিকই বলতে হবে। ছাত্র শিক্ষক সম্পর্ক যেন ক্লাসরুমের গণ্ডিতেই সীমাবদ্ধ। কিছু কিছু টিচার আছে শুধু পড়াশোনার মাঝে তিনি লেকচার নেন এবং চলে যান। ভার্সিটিতে মূলত আমাদের টিচারদের সাথে ক্লাসরুমের বাইরে তেমন ইন্টারেকশন হয় না। ওনারা শুধুমাত্র ক্লাসে আসেন, ক্লাসে আসার পরে কিছু কিছু আমাদের পড়াশোনা করেন, বাস এতটুকুই সীমাবদ্ধ। ছাত্র শিক্ষক সম্পর্কের এই পরিবর্তনের জন্য এককভাবে দায়ী করা যাবে না কাউকে। বেড়েছে ছাত্র সংখ্যা, আর শিক্ষার বাণিজ্যিকীকরণের ফলে ছাত্র শিক্ষক সম্পর্ক এখন অনেকটাই যান্ত্রিক। শিক্ষার ক্ষেত্রে ব্যবসা ঢুকে গেছে এবং শিক্ষা অনেকটা কেনা বেচার সামগ্রীতে পরিণত হয়েছে। শিক্ষা এখন আনন্দের ব্যাপার না, শিক্ষা সৃষ্টিশীলতার ব্যাপার না, শিক্ষা হচ্ছে একটা যান্ত্রিক বিষয়ে পরিণত হয়েছে। যেহেতু আনন্দ নেই, কাজেই এর মধ্যে শিক্ষার্থীরাও এর প্রতি আকৃষ্ট হয় না। শিক্ষাবিদরা মনে করেন এ অবস্থার পরিবর্তনের জন্য কারিকুলামে আনতে হবে পদ্ধতিগত পরিবর্তন। ছাত্র শিক্ষক সম্পর্কটা একটু নিবিড় হওয়া দরকার এবং শিক্ষা কারিকুলামে এর একটা পরিবর্তন আসা উচিত। এটা হচ্ছে দুজনের মধ্যে একটা আন্তঃযোগাযোগ, একটা আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার সময়। এই সময়টা যদি শিক্ষার্থীরা হেলায় ফেলায় হারায় বা শিক্ষকরা যদি সেই সুযোগটা না দেয়, তাহলে ভবিষ্যতে শিক্ষার্থীদের এই আদর্শটা আমরা তাদের মধ্যে দেখব না। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীতে প্রায় 4,000 বস্তিতে বসবাস করেন প্রায় 11 লাখ মানুষ। বিশাল এ জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ সহ তাদের জীবনমানের উন্নয়নে রাষ্ট্রের তেমন কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ বিশেষজ্ঞদের। তাদের মতে উচ্ছেদের সমাধান না খুঁজে বৃহৎ এ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করা উচিত সরকারের। আর সিটি কর্পোরেশন বলছে সরকারের সাথে সমন্বয় করে অপরাধ নির্মূল করা সহ বস্তিবাসীর উন্নয়নে কাজ চলছে। আফজাল হোসেনের রিপোর্ট। আমার দাদি অনেক ছোট থাকতে আমার আব্বারে এই রেল লাইনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমরা আমার দাদিতে শুনছি যে খুলনা নাকি আমগো জায়গা আছে। তো আমার আব্বাই বলছিল যে আমগরে নিয়ে যায় জায়গাটা বার করবে, কিন্তু আমার আব্বা মারা গেছে আজকে 5 বছর ধরে। ওই জায়গা আমরা আর বার করতে পারিনি। তার বস্তিতে ঠাঁই হওয়ার পেছনের গল্প। এখানে জীবন ধারণের মৌলিক চাহিদা নিয়ে সমস্যা যেমন রয়েছে, তার চেয়ে বেশি আতঙ্ক তাড়া করে ফেরে উচ্ছেদের। আইনা তো খাওয়া যায় এক জায়গায় বসে, এখন যদি এটাও না থাকে তাহলে তো আর রাস্তায় থাকার জায়গা দিব না। আমার আইডেন্টি কার্ড ছবি মিলিয়ে গেছে, এটা পুনর্বাসন দিবে, কোনো কিছু দেওয়া অন্তত হয় না। এত কষ্ট না করে কেন এখানে থাকা? দেন ঘর ভাড়া লাগে না, পানির সমস্যা, বাথরুম গোসলখানার সমস্যা, চলাফেরার সমস্যা। সারা দেশে মূল আবাসিক ধারণার বাইরে খুপড়ি ঘর বা বস্তিতে বসবাস করেন প্রায় 23 লাখ মানুষ, যার 45% বাস করে রাজধানীতে। রাজধানীতে প্রায় 11 লাখ মানুষ বস্তিতে বসবাস করেন, যাদের প্রত্যেকের জীবনের গল্প একই রকম। তবে প্রশ্ন হচ্ছে বিশাল সংখ্যক এই জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা নিয়ে। এটাকে একটা ম্যানেজমেন্টের আন্ডারে নিয়ে আসতে হবে। সে সমাজের অংশ, সেও সমাজের মানুষ, সে সমাজে কাজ করে যাচ্ছে, তার প্রতি দায়িত্ববোধটা আমাকে জাগ্রত করতে হবে। কাউকে উচ্ছেদ করে কোনো সমস্যার সমাধান কখনো হয় না। এটা পেরিফেরিতে তাদের কোনো ব্যবস্থা করলে তাদের জন্য সুবিধা হয়। এছাড়া বস্তিকে ঘিরে অপরাধ জগৎ গড়ে তোলার অভিযোগ নতুন নয়। সামনে গাঁজা নিয়ে বয়ে আছে, গাঁজা টাজা সব ধরনের নিশা বানিয়ে নেবে বিক্রি করে। ঢাকা দক্ষিণ সিটি মেয়র বলছেন অপরাধ নিয়ন্ত্রণ সহ বস্তিবাসীর জীবনমানের উন্নয়নে কাজ করছেন তারা। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এই বিষয়টাকে দেখা হয়ে থাকে। আমাদের একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে বিভিন্ন এনজিওদের সহায়তা তাদের জীবনমান উন্নয়নের জন্য আমরা কাজ করে থাকি, সেই কাজগুলো চলমান রয়েছে। এ বিশাল জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে একটি সুনির্দিষ্ট কাঠামো প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কয়েকটি হিন্দু সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ও সমাবেশ হয়। এ সময় সংগঠনগুলোর নেতাকর্মীরা সারা দেশে চলমান সংখ্যালঘুদের উপর হামলার তীব্র নিন্দা জানান। পরে তারা রাস্তায় বসে অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় প্রেস ক্লাবের সামনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি কার্যকরের জোর দাবিও জানান তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা। $৪৫ বছর পরেও আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক গোষ্ঠী বারবার আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে বাড়িঘর, মন্দির, বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। যেভাবে হিন্দু সমাজের অত্যাচার, নির্যাতন, নারী নির্যাতন, মা বোনদের কানের দূর পর্যন্ত টেনে নিয়ে যেভাবে লুটপাট করা হয়েছে, আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গেছেন স্বাধীনতার ভাষণে, আমরা হিন্দু না, মুসলমান না, বৌদ্ধ না, খ্রিস্টানও না, আমরা বাঙালি। আমরা বাঙালি অধিকার চাই এবং বাঙালি অধিকার নিয়ে আমরা এই দেশে বাঁচতে চাই। রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে এখনো বিক্ষোভ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। লিমন, মূলত নাসিরনগরে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যে হিন্দু পরিবারের উপরে যে হামলার ঘটনাটা ঘটেছিল, সেই বিষয়গুলোকে কেন্দ্র করেই কিন্তু আসলে আমরা দেখেছি সকাল থেকে এই যে শাহবাগ চত্বরে যে মূলত সকালে প্রথমে আসলে সাধারণ ছাত্রছাত্রীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে অল্প কিছু সংখ্যক ছাত্রছাত্রী এসে এখানে জড়ো হয়েছিল এবং পরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন
সংগঠন এসে এই সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তারা কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছে এবং ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে পুরো শাহবাগ চত্বরের একদম চারপাশে ঘিরে কিন্তু তারা আসলে এখানে অবস্থান করছে এবং এর কারণে কিন্তু আসলে শাহবাগ থেকে আমরা যদি বলি এলিফ্যান্ট রোড থেকে কিংবা ফার্মগেট থেকে বা এদিক থেকে মৎস্য ভবন থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো দিক থেকেই কিন্তু আসলে সব দিক থেকেই সব ধরনের যান চলাচল কিন্তু এখানে বন্ধ রয়েছে এবং বন্ধ করে তারা এই ভেতরটা চারিদিকে ব্যারিকেড দিয়ে ভেতরে তারা অবস্থান করে তারা আন্দোলন করছে এবং মূলত তাদের আন্দোলনের মূল বিষয় যেমনটি বলছিলাম যে নাসিরনগরের যে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর এবং তাদের প্রতি হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার সুষ্ঠু বিচার আসলে তারা দাবি করেছে এবং সুষ্ঠু যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানিয়েছে এবং পাশাপাশি তারা যেটা বলছে যে শুধুমাত্র নাসিরনগর নয় এর আগেও বিচ্ছিন্নভাবে দেশে যে কয়েকবার এ ধরনের ঘটনা ঘটেছে তারা কিন্তু প্রত্যেকটা ঘটনার যে টেনে এনে প্রত্যেকটা ঘটনার আলাদা আলাদা ভাবে তারা বলেছেন প্রত্যেকটা ঘটনা খতিয়ে দেখে তার বিচার দাবি করছেন। পাশাপাশি তারা বলছেন যে এই ঘটনার সঙ্গে জড়িত কিংবা মদতদাতা যারা রয়েছেন তারা যত শক্তিশালী হোক না কেন তাদের কিন্তু আইনের আশ্রয় এনে তাদের কিন্তু আসলে দৃষ্টান্তমূলক এমন একটি ব্যবস্থা করতে বলছেন যাতে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই বাংলাদেশে আর যেন কখনো এ ধরনের ঘটনা না ঘটে। তো এখনকার মতো রিচার্ড এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সব শেষ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর এবং মন্দিরে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ করছেন এবং সেখানকার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় জড়িতদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। এদিকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত আরও 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ক্ষতিগ্রস্তদের এলাকা পরিদর্শন করেন 1.5 শতাধিক আইনজীবীর একটি প্রতিনিধি দল। এ সময় তারা ধর্ম অবমাননার মামলায় রসরাজের পক্ষে আইনজীবী না দাঁড়াতে পারার অভিযোগের ব্যাপারে বিভিন্ন জনের সঙ্গে কথা বলেন। তারা জানান এই অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে আহলে সুন্নাতের একটি প্রতিনিধি দলও ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার হিন্দুপাড়ায় হামলার ঘটনা দেশের সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর নতুন ষড়যন্ত্র। এই ঘটনার পেছনে যারাই থাকুক তদন্তের মাধ্যমে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজধানীর ফার্মগেটে একটি স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যেটা বিশ্বাস করি অসাম্প্রদায়িক চেতনায় সেখানে চির ধরিয়ে দেওয়ার জন্য একটা নতুন একটা ইস্যু তৈরি করার জন্য এগুলো আমরা মনে করি এখন তদন্তের পরেই বোঝা যাবে কি উদ্দেশ্য ছিল। আমরা যাকেই সন্দেহ করছি যাকেই আমরা মনে করছি যে থাকতে পারে তার ব্যবস্থা আমরা নিচ্ছি। আবার যদি প্রমাণ পাচ্ছি যে আমাদের না সম্পৃক্ত নাই তাকে ছেড়েও দেওয়া হচ্ছে। তো তদন্তর পরে যে প্রকৃত দোষী তাকে আইডেন্টিফাই করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি ফোরাম নামের একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ দাবি জানান। নাসিরনগরে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে সবাই অভিযোগ করছে, আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করেছে, তাদেরকে গ্রেফতার করেছে। তারপরও মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতারা বলে যে সরকারের উন্নয়ন প্রয়াস যারা বাধাগ্রস্ত করতে চায় তারাই সব করছে। এখন কি আওয়ামী লীগই তাহলে সরকারের উন্নয়ন প্রয়াসকে বাধাগ্রস্ত করছে? যে এটার নিরপেক্ষ বিচারক দিয়ে তদন্ত হোক এবং সে তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের শাস্তি দেওয়া হোক। কদিন পরেই নবান্ন, ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় কাটছে কিষাণীদের। পিঠাপুলি খেয়ে আমরা সবাই মেলাতে বেড়াতে যাওয়া হয়, মেলাতে অনেক মজা হয়। লবণের দিন জামাই মেয়ে দাওয়াত করা হয়, ওই দিনে জামাই মেয়ে আসে।
বাংলায় নবান্ন উৎসবের আয়োজন আর এর ঐতিহ্য নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। আগামী 30 নভেম্বর কাতারে অবৈধ অভিবাসীদের 3 মাসের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হবে। সাধারণ ক্ষমার মেয়াদ শেষে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক হওয়া অভিবাসীদের 3 বছরের জেল ও 50,000 রিয়াল জরিমানা করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এ অবস্থায় আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই অবৈধ অভিবাসীদের কাতার ছাড়ার পরামর্শ দেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মৌনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাতারে অবৈধভাবে অবস্থান করা বিদেশিদের গেল 1 সেপ্টেম্বর থেকে পরবর্তী 3 মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটির সরকার, যার মেয়াদ শেষ হবে আগামী 30 নভেম্বর। যেসব বিদেশি নাগরিক 2009 সাল থেকে বেআইনিভাবে কাতারে অবস্থান করছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো ধরনের আইনি বাধা ছাড়াই কাতার ছাড়তে পারবেন। আমি কাতারে আসছি 3 বছর মালিক বেতন দেয় টেবিল করে টাকা নেওয়ার পরে 3 দিন বন্ধ করে দিয়েছে। এরপরে যোগাযোগ করতে পারি নাই, সেই জন্য আমি চলে যেতেছি। কাতারে 27 মাস কাজ করছি, একটু প্রবলেম হয়েছিল, তো এখন বাংলাদেশ এম্বাসিতে আইসা প্রবলেম সলভ হয়েছে। সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগিয়ে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশের প্রবাসীদের দেশে ফেরত যাওয়ার অনুরোধ জানিয়েছেন কাতার কমিউনিটি নেতারা। বাংলাদেশে যারা অবৈধভাবে আছে তারা দেশে যাওয়াটা উত্তম। এই সাধারণ ক্ষমার মধ্যে সাধারণ ক্ষমার ডেট 30 নভেম্বর 2016 এর মধ্যেই চলে যাওয়া উত্তম। এবং ফাইন্যান্সিয়াল যদি তাদের কোনো সমস্যা থাকে, আমরা কমিউনিটির যারা আছি আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব। যেসব অবৈধ বাংলাদেশি কাতার ছাড়তে চান তাদেরকে 30 নভেম্বরের মধ্যে কাতার ত্যাগ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশি শ্রমিক সহ অন্য দেশের শ্রমিকরা যারা অবৈধ আছেন তারা যদি চলে যান নিজ নিজ দেশে, তাহলে কাতার কোনো বাধা দেবে না এবং তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দেবে না। এবং যেটা আসল কথা হলো, তারা আবার কিন্তু বৈধ শ্রমিক হিসাবে যে কোনো সময় কাতারে প্রবেশ করতে পারবে এবং আমরা এমবাসির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে যাচ্ছি। কাতারে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে দূতাবাস থেকে ট্রাভেল পারমিট ও বিমানের টিকিট সহ প্রতি রোববার থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে রাত 8টার মধ্যে সিলিয়া সফরজেল সার্চ অ্যান্ড ফলো আপ ডিপার্টমেন্টে যোগাযোগ করতে বলেছে কাতার কর্তৃপক্ষ। সময় সংবাদ, কাতার। দুপুরের সময় আরো থাকছে। বিবদমান 2 গ্রুপের দ্বন্দ্বের জেরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 18 নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা। বেলা 3টার মধ্যে হল ছাড়ার নির্দেশ। এবার মার্কিন নির্বাচন পরবর্তী পরিস্থিতির খবর। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার বিরোধিতায় দেশ জুড়ে বিক্ষোভ শুরু হলেও শিগগিরই তা নিয়ন্ত্রণে চলে আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ট্রাম্পের জয়ের পর হিলারির অভিনন্দন ও হোয়াইট হাউসে ওবামা ট্রাম্পের বৈঠকের পর এ আভাসই পাওয়া যাচ্ছে। এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের পরিকল্পনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে টি.এম. মামুনের ক্যামেরায় মার্কিন নির্বাচনী পরবর্তী খবর জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভে অংশ নিয়ে মানুষের সংখ্যা কমে এলেও ট্রাম্প টাওয়ারের সামনে প্রতিবাদী স্লোগানের উত্তাপ কমেনি। আমি হিলারির পক্ষে ছিলাম, তার প্রচারণায় আমি যোগ দিয়েছি। ট্রাম্প কিছুতেই আমাদের প্রেসিডেন্ট হতে পারে না। ট্রাম্প যতদিন না সরে দাঁড়াবেন আমরা আন্দোলন চালিয়ে যাব। ট্রাম্পের ঘোষিত শিক্ষানীতি ও বর্ণবাদের প্রতিবাদ জানাচ্ছি আমরা। বিশ্লেষকেরা অবশ্য বলছেন বিক্ষোভের উত্তাপ যুক্তরাষ্ট্রের শীতকাল আসার আগে নিভে যাবে। ফল ঘোষণার পর হিলারির বক্তব্য এবং হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পকে বারাক ওবামার বরণ সেই ইঙ্গিতই দেয় তারা এখন পরাজয়ের পোস্টমর্টমের দিকে নজর দেবে। এটা জনগণের রায়, জনগণ তাকে ভালো মনে করেছে, তাকে রায় দিয়েছে, এই সমাজ সেটা মেনে নিবে এবং তাকে মানে নেতা হিসাবে নিয়ে, প্রেসিডেন্ট হিসাবে নিয়ে এই সমাজ, এই দেশ এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় যে ইমেজ দিয়ে উপস্থিত হয়েছিলেন, এখন প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর তিনি সংবিধান ও যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কৃতির বাইরে যেতে পারবেন না বলে মত দিলেন রিপাবলিকান পার্টির রাজনীতির একজন পর্যবেক্ষক। লোকাল স্টেট সিনেটর এবং কাউন্সিলম্যান তারা একটা ইউনিটি সমাবেশ ডাকছে এখানে ডাইভার্সিটি প্লাজাতেই, বিকেলে সেটা হবে এবং সেখানে সব ডেমোক্রেটিক পার্টির লোকজন সমবেত হয়ে কিভাবে সামনের দিকে আগানো যায় এবং এই শক্তিটাকে ধরে রেখে পার্টিকে সুসংহত করা যায় আগামী দিনের জন্য, আমি মনে করি যে সেটা সফলকাম হবে তারা।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ডেমোক্রেটদের এখন আত্ম অনুসন্ধানের কাজ শুরু করা প্রয়োজন, যে কি করে একটি সম্ভাব্য বিজয় পরাজয়ের রূপ নিল, এবং তাদের লক্ষ্য স্থির করা উচিত 2018 সালে যে কংগ্রেসের নির্বাচন হবে সেখানে ডেমোক্রেটদের আবার প্রাধান্যকে ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে তারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্পকেও পর্যবেক্ষণে রাখার প্রয়োজন আছে, যে ডোনাল্ড ট্রাম্প এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গণতান্ত্রিক ঐতিহ্য, সেই গণতান্ত্রিক ঐতিহ্য কতটা অক্ষুণ্ণ রেখে কাজ করতে পারেন, সেই দিকটিও উপরও কিন্তু নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের আগামী দিনের রাজনীতি। তুষার আব্দুল্লাহ, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এদিকে বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ট্রাম্প ওবামার বৈঠক চলাকালে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে জড়ো হয়ে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেন বিভিন্ন বয়সী মানুষ। বিক্ষোভের সময় ট্রাম্প বিরোধী বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন বিক্ষোভকারীরা। ওয়াশিংটন ডিসির পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকেই ক্যালিফোর্নিয়া, মেরিল্যান্ড, টেনেসি, অ্যারিজোনা, টেক্সাস, অরিগন, ইলিয়ন সহ বিভিন্ন রাজ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ শুরু হয়। বুধবার থেকে চলা এই বিক্ষোভের ব্যাপকতা বেড়েই চলেছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা পৃথকভাবে বিক্ষোভের পাশাপাশি রাস্তা অবরোধ করে রাখে। ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামার বৈঠকের বিস্তারিত থাকছে সংবাদের শেষাংশে। দেখছেন দুপুরের সময়। শুনেছেন ত্বক কিছু বলছে। ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে এখনো নিখোঁজ কক্সবাজারের শতাধিক জেলে। নিখোঁজ জেলেদের পরিবারে চলছে আহাজারি। জেলেদের উদ্ধারে সরকারি সহায়তা চেয়েছেন স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও ট্রলার মালিকরা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কারো স্বামী, কারো ছেলে, আবার কারো ভাই। গভীর সাগরে নিখোঁজ স্বজনদের জন্য কান্নার রোল থামছে না কক্সবাজার উপকূলের জেলেপল্লীতে। সরকারি নিষেধাজ্ঞার পর গত 2 নভেম্বর সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন জেলেরা। এখন পর্যন্ত তাদের সন্ধান না পেয়ে উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তাদের পরিবার। এই অবস্থায় নিখোঁজদের দ্রুত উদ্ধারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বজনরা। আমরা কিভাবে চলবো? আমার স্বামীর কি বেঁচে আছে কি মরে গেছে আমরা জানি না। আমরা এক বার্তা চাই। আমার ছোট ছোট বাচ্চা, আমি লেখাপড়া কি করে করবো ওদেরকে? আমি সরকার থেকে শুধু সাহায্য চাই, আমাদের স্বামীকে আনতে হবে। আমরা এখন অনেক অসহায়। আজকে 9 দিন পর্যন্ত কোনো খবর আসছে না। আমি ছেলে নিয়ে কি করব? কক্সবাজার শহরতলির জেলেপল্লী মধ্যম কুতুবদিয়াপাড়া এই এলাকায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন 80 জনের বেশি। স্থানীয় জনপ্রতিনিধি তাদের উদ্ধারে তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন। ইতিপূর্বে 2টা ট্রলার করে 60 জনের মতো লোক এসেছে। সকলের বিশ্বাস জেলেগুলি এখনো পর্যন্ত অতই সাগরে বাসমান অবস্থায় আছে। ট্রলার মালিক সমিতির নেতা জানালেন, বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। যদি হেলিকপ্টার দিয়ে যদি খোঁজা হতো তাহলে আমার মনে হয় যে অনেক জীবিত অথবা মৃত উদ্ধার করা সম্ভব হতো। জেলা প্রশাসকের দেয়া তথ্য মতে দুর্যোগের কবলে পড়ে 9টি ট্রলার সহ 2 শতাধিক জেলে নিখোঁজ ছিল। গত বুধবার নৌবাহিনী উদ্ধার করে 12 জনকে, আর নানাভাবে উদ্ধার হয় 3টি ট্রলার সহ 60 জন জেলে। সময় সংবাদ, কক্সবাজার। 7 নভেম্বর সমাবেশ করাকে কেন্দ্র করে বিএনপি সম্পূর্ণ মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে দলীয় সভানেত্রী ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে হানিফ আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে ভীত হয়েই সরকারকে বেকায়দায় ফেলতে নানা রকম ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত। বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল্লাহ তারা বুঝতে পেরেছেন যে উন্নয়নের ধারা সৃষ্টি হয়েছে, যদি এই ধারা অব্যাহত থাকে জনগণ আর কখনো এই বিএনপি জামাতের মতো অভিশপ্ত দলের দিকে আর কখনো ফিরে তাকাবে না। সেই কারণেই তারা মরিয়া হয়ে লেগেছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য। আপনারা দেখুন যে বিএনপির পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের তারা সমাবেশের জন্য এবং মাইক ব্যবহারের অনুমতি চেয়ে তারা আবেদন করেছিল। অনুমতি পাওয়ার পরে তারা আবার মিথ্যাচার করছে যে তারা নাকি আবেদন চায় না, আবেদন করে নাই। বাংলাদেশ আওয়ামী যুবলীগের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা।
এতে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। পরে বনানী কবরস্থানে সংগঠনের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনি ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে উদযাপন হচ্ছে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। বরিশালে রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর যুবলীগ। পরে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুরে কেক কেটে শুরু হয় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। প্রতিষ্ঠাবার্ষিকীতে শহরের বিভিন্ন এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 18 নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিকেল 3টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গতকাল একটি ল্যাপটপ চুরির ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জের ধরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে হুট করে ছাত্রাবাস ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। সবাই যেহেতু একসাথে চলে যাচ্ছে, ট্রেনের টিকিট পাওয়ার তো অবশ্যই সমস্যা হবে। আমরা টিকিটের খোঁজ করছি, টিকিটও নাই। পরীক্ষা আমাদের আরো 22 তারিখ শুরু হওয়ার কথা, এটা পিছিয়ে যেতে পারে, এটা একটা সমস্যা আমাদের। কয়েকজন ছিল নিজেদের মধ্যেই ভুল বুঝাবুঝি হোক আর অন্য কোনো কারণেই হোক, তাদের মধ্যে একটু অপ্রীতিকর ঘটনা ঘটে যায় এবং পরবর্তীতে তাদের সমর্থনে অন্যান্য ছেলেরাও এগিয়ে আসে। তো এরকম পরিস্থিতিতে আমরা বিবেচনায় করছি যে আপাতত আগামী 1 সপ্তাহ আমাদের শিক্ষা কার্যক্রমটা স্থগিত করে দেওয়া। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। বদলে যাচ্ছে এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ভর্তি পদ্ধতি। থাকছে না সাধারণ জ্ঞানের গতানুগতিক প্রশ্ন, পরীক্ষা হবে এইচএসসির সিলেবাসেই। এছাড়া বিভাগ পরিবর্তনের ইউনিট বাদ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় পরীক্ষার্থীর মান যাচাই যথাযথভাবে সম্ভব বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতি আসনের বিপরীতে এবার আবেদন পড়েছে 18টি। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। 2011-12 শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণীতে প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুকরণে তখন থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয় ভর্তি পরীক্ষায়। এছাড়া বিভাগ পরিবর্তনের নামে ঘ ইউনিট চালু করা হয়। তবে এবার ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানের গতানুগতিক প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। একই সাথে থাকছে না ঘ ইউনিটও। পরীক্ষায় প্রশ্ন করা হবে এইচএসসির সিলেবাস অনুসারে। এই প্রক্রিয়ায় পরীক্ষার্থীর মান যাচাই যথাযথভাবে সম্ভব বলেই আমি মনে করি। সময়ের দাবি অনুসারে বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানালেন ট্রেজারার। স্কোরের ভিত্তিতে বিভাগ পরিবর্তন করতে পারবে। বাস্তবতা ও সময়ের দাবি অনুসারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল পরীক্ষা পদ্ধতিতে এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের আদলে ভর্তি ফর্ম পূরণ করা হয়েছে। আবেদনকালে বিষয় পরিবর্তন ইচ্ছুক শিক্ষার্থীরা সফটওয়্যারে শাখা পরিবর্তন লিঙ্কে ক্লিক করে বিষয়টি নিশ্চিত করেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবার আবেদনকারীর সংখ্যা 24,391, আসন আছে 1,345টি। পরীক্ষা অনুষ্ঠিত হবে 18-19 নভেম্বর। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। দুপুরের সময় আরো থাকছে। বিশ্বকাপ বাছাই পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে 3-0 গোলে হারালো ব্রাজিল। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ থাকলো নেইমারের দলের। 5 দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ডের 3টি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। সকালে জাহাজ 3টি চট্টগ্রাম বন্দরে ড্রাই ডক জেটিতে পৌঁছায়।
এ সময় ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ড কর্মকর্তাদের স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন কামাল নাসের। শুভেচ্ছা সফরে চট্টগ্রাম অঞ্চলের রিয়াল অ্যাডমিরাল এম শাহিন ইকবাল সহ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন ভারতীয় জাহাজ তিনটির অধিনায়ক ও কমান্ডাররা। বৈঠকের পর বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয়, সমুদ্র অভিযান পরিদর্শন করবেন তারা। এছাড়া বাংলাদেশ নেভাল একাডেমি এবং বা নৌজা শহীদ মোয়াজ্জেম ঘাঁটি, নৌবাহিনী পরিচালিত আশার আলো স্কুল ও চট্টগ্রামের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনাও পরিদর্শন করার কথা রয়েছে তাদের। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। মাঠে মাঠে চলছে ধান কাটা ও মাড়াই উৎসব। কয়েকদিন পরেই নবান্ন। নতুন ধানে পিঠা, পুলি, পায়েস আর মুড়ি মোয়া সহ নানান খাবার তৈরি হবে। বাড়িতে বাড়িতে আমন্ত্রিত হবেন আত্মীয় স্বজনরা। তাই ব্যস্ত সময় পার করছেন গ্রামের কৃষাণ কৃষাণীরা। তবে আগের দিনের নবান্ন উৎসব এখন অনেকটাই ফিকে হয়ে গেছে বলে মনে করেন প্রবীণরা। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। দোল খাওয়া পাকা ধানে সোনালী মাঠের মতো কৃষকের মনও হয়ে উঠেছে অনেকটা ফুরফুরে। ধানের ভালো ফলন ও বাজার মূল্য ভালো থাকায় এবার নবান্নটা ভালোই হবে তাদের। কৃষকের সাথে কিষানীরা ব্যস্ত সময় পার করছেন নবান্নের আয়োজনকে ঘিরে। ঢেকিতে ধান ভানা আর আটা কোটার পর তৈরি হবে মজার সব খাবার। নিমন্ত্রণ করা হবে আত্মীয় স্বজনদের। শাকসবজি কিনবো, বড় মাছ কিনবো, ক্ষীর আনবো, পায়েস আনবো, মসজিদে শুক্রবার দিনে দিয়ে সবাইকে মিলে ছেড়ে দিয়ে আমরা সবাই ভাগ বাটি খাবো। ধান কাটে বাইরে তুলে চাউল টাউল করে পিঠে বাগান করে জামাই জামা খিলামো। আনন্দর পরি আটা পিঠে গ্রাম্য হিসেবে এটা করে। লবণের দিন জামাই মেয়ে দাঁত করা হয়, ওই দিনে জামাই মেয়ে আসে। দিনটিকে ঘিরে আনন্দের মাত্রা বেড়ে যায় গ্রামের ছেলে মেয়েদের। আত্মীয় স্বজনদের সাথে আনন্দ করে ঘুরে বেড়ানো, গ্রাম্য মেলায় দল বেঁধে যাওয়া, খাবার খাওয়া সব মিলিয়ে বেশ আনন্দই কাটে দিনটি। পিঠাপুলি খেয়ে আমরা সবাই মেলাতে বেড়াতে যাওয়া হয়, মেলাতে অনেক মজা হয়। মা এই সময় নবান্নের দিনে অনেক রকমের পিঠা বানায়। আব্বুদের সঙ্গে অনেক বড় মাছ কিনে আমরা বাসায় এনে আম্মুরা রান্না করে সবাই মিলে এনজয় করে। বৈশাখ প্রাধান্য পাওয়ায় নবান্নের উৎসবমুখর পরিবেশ অনেকটা ম্লান হয়ে গেছে বলে মনে করেন কবি সাহিত্যিকরা। বৈশাখকে সেলিব্রেট করতে যেয়ে আস্তে আস্তে অগ্রহায়ণের যে উৎসব মুখরতা, এটা সমস্ত বৈশাখে স্থানান্তরিত হয়েছে বলে আমার মনে হয়। যে কারণে গ্রামেগঞ্জে ধান কাটার যে উৎসব, ধান কাটার পরে পরবর্তী যে পিঠা, পুলি, পায়েস যে উৎসব, ঢেকির যে শব্দ, সেটা আর এখন আর সেভাবে শোনা যায় না। বাংলা বর্ষপঞ্জিকায় পহেলা অগ্রহায়ণ উদযাপিত হয় গ্রাম বাংলার প্রাণের উৎসব নবান্ন। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে তাদের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়েও কথা হয়। প্রায় 90 মিনিটের এই বৈঠক প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। এদিকে পার্লামেন্ট স্পিকার পল রায়ানের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানিয়েছেন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর প্রথমেই স্বাস্থ্য সুবিধা ও অভিবাসন বিষয়ে কাজ করবেন তিনি। বৃহস্পতিবার বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে ব্যক্তিগত বিমানে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর গাড়িবহর নিয়ে সরাসরি হোয়াইট হাউসে। সেখানে প্রেসিডেন্ট ওবামা তাকে স্বাগত জানান। 10 থেকে 15 মিনিট বৈঠক হওয়ার কথা থাকলেও তা গড়ায় 1.5 ঘন্টায়। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। বৈঠকে ক্ষমতা হস্তান্তর, যুক্তরাষ্ট্রের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, তাকে সাহায্য করতে চাই, কারণ তিনি সফল হলে দেশ সফল হবে। আমি বিশ্বাস করি ট্রাম্প আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হব, সেগুলো সবাই মিলে মোকাবেলা করতে চাই। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওবামার সহযোগিতা কামনা করে বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পরিস্থিতি নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। তার সঙ্গে দেখা করা বিশাল সম্মানের ব্যাপার। আমি তাকে অনেক সম্মান করি। আমরা বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। তিনি অনেক কঠিন বিষয় অত্যন্ত সহজভাবে বিশ্লেষণ করেছেন। ভবিষ্যতে আমি তার বিভিন্ন পরামর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তিনি অনেক ভালো মানুষ। ওবামা ট্রাম্পের এই বৈঠক প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। বিদায়ী ও পরবর্তী প্রেসিডেন্টের এই বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরেন হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট।
ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সফল করতে দুই নেতা তাদের আন্তরিকতার কথা জানিয়েছেন। সেই সঙ্গে প্রেসিডেন্ট ওবামা গত 8 বছরের কিছু অভিজ্ঞতাও বিনিময় করেছেন ট্রাম্পের সঙ্গে। বৈঠকে হোয়াইট হাউসের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না, তাই নিজেদের মতপার্থক্যগুলো নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে মনে করছি আমরা। একই দিন পার্লামেন্ট স্পিকার পল রায়ানের সঙ্গেও বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমে স্বাস্থ্য সুবিধা ও অভিবাসন নিয়ে কাজ করবেন তিনি। 2017 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। সেদিনই সপরিবারে হোয়াইট হাউস ছাড়বেন বর্তমান প্রেসিডেন্ট ওবামা। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাইয়ের খবর। গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনাকে লজ্জায় ডুবিয়েছে ব্রাজিল। ঘরের মাঠে লিওনেল মেসির দলকে 3-0 গোলে হারিয়েছে নেইমারের দল। এই ম্যাচে হেরে যাওয়ায় রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে ওঠার স্বপ্ন কঠিন হয়ে গেল আর্জেন্টিনার। আর দারুণ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। বেলো হরিজন্তো যেন এক টুকরো হলুদ সমুদ্র। সুপার ক্লাসিকো বলে কথা। সে ক্লাসিকো চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দেয়া নেইমার কৌতিনহোদের পারফরমেন্স ছড়িয়েছে উজ্জ্বল আভা। ম্যাচ শেষে তাই সমর্থকদের আনন্দটা বেড়ে গিয়েছিল কয়েক গুণ। শুধু জয়ের আনন্দ নয়, এ তো বেলো হরিজন্তের দুঃসহ অতীত ভোলার দিন। ম্যাচের আগেই কানায় কানায় পরিপূর্ণ 61,846 জন দর্শক ধারণ ক্ষমতার তাদিও মিনেইরো ল্যাটিন আমেরিকান এ দু দলের শতবর্ষীয় লড়াই প্রায় সবসময় ঘটেছে নানা অঘটন, হয়েছে অনেক রেকর্ড। বেলো হরিজন্তে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে 7-1 গোলে হারের পর প্রায় 2 বছর পর আবারও এই ভেন্যুতে খেলছে ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই অভিশপ্ত সে স্মৃতি থেকে মুক্তির পথ খুঁজেছে সেলেসাওরা। অন্যদিকে টানা হারে বিশ্বকাপের বাছাই পর্ব পেরোতে না পারার শঙ্কায় থাকা আর্জেন্টিনাও গোলের জন্য মরিয়া হয়ে লড়েছে। তবে তাদের কোনো সুযোগ দেয়নি ব্রাজিলের রক্ষণভাগ। 23 মিনিটে নিশ্চিত গোলের সুযোগ থেকে মেসিকে বঞ্চিত করেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। উল্টো 25 মিনিটে স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসান কৌতিনহো। নেইমারের সহায়তায় দুর্দান্ত গোলে 1-0 লিড উপহার দেন ব্রাজিলকে। 2 মিনিট পর আবারও গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আর্জেন্টিনার তুরুপের তাস মেসি। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে আর্জেন্টিনার 4 ফুটবলারকে কাটিয়ে একক নৈপুণ্যে গোল করে দলের লিডটা দ্বিগুণ করেন নেইমার। নিজের 74তম ম্যাচে 50তম আন্তর্জাতিক গোল পূর্ণ করে স্বাগতিকদের আনন্দে ভাসান ব্রাজিলের ফুটবল ইতিহাসের এই চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। বিরতির পর গোল পরিশোধে বারবার চেষ্টা করেও ফল আসেনি। 58 মিনিটে পাউলিনহোর গোলে ব্যবধান 3-0 নিয়ে যায় ব্রাজিল। তখনও অবসর ও ইনজুরি থেকে ফেরা মেসির জাদুর অপেক্ষায় তাকিয়েছিল সমর্থকরা, কিন্তু বাস্তবে হয়নি মেসি জাদু। নির্ধারিত সময়ে গোল করতে পারেনি আর্জেন্টিনা। ফলে আরও একটি হারের দুঃসহ স্মৃতি নিয়ে মাঠ ছাড়ে বাউজার শিষ্যরা। পারভিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। গুরুত্বপূর্ণ ম্যাচে মুশফিকের বরিশাল বুলসের বিপক্ষে টস জিতে ব্যাট করছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লার সংগ্রহ 1 উইকেটে 5 রান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুটি পরিবর্তন নিয়ে নেমেছে কুমিল্লা। ম্যাচে খেলছেন নাবিল সামাদ ও খালিদ লতিফ। একটি পরিবর্তন আছে বরিশাল দলেও। আগের আসরে সর্বোচ্চ উইকেট শিকারী আবু হায়দার রনি খেলছেন এ ম্যাচে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় এদিন মিরপুরের দর্শক উপস্থিতি হয়েছে চোখে পড়ার মতো। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমর্থকদের হতাশ করে ইনিংসের দ্বিতীয় বলেই প্যাভিলিয়নে ফেরেন ইমরুল কায়েস। স্পিনার তাইজুলের বলে কোনো রান না তুলেই আউট হন ইমরুল। এখন ক্রিজে আছেন খালিদ ও শান্ত। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শিক্ষার বাণিজ্যিকীকরণে বাড়ছে শিক্ষক ও শিক্ষার্থীর দূরত্ব। পদ্ধতি ও কারিকুলামে পরিবর্তন এনে সৃজনশীল ও আনন্দময় শিক্ষা চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। নাসিরনগরে হিন্দু পাড়ায় হামলার ঘটনার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ। আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবীদের। জড়িত সন্দেহে আটক আরও 4। 30 নভেম্বর শেষ হচ্ছে কাতারে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময়সীমা। শাস্তি এড়াতে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার পরামর্শ বাংলাদেশ দূতাবাসের। রাজধানীর প্রায় 11 লাখ বস্তিবাসীর জীবনমান পরিবর্তনে নেই তেমন কোনো পদক্ষেপ। শুধু উচ্ছেদ নয়, উন্নয়নে পরিকল্পিত হওয়ার পরামর্শ।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত। ওবামা ট্রাম্পের 90 মিনিটের বৈঠকে প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে মন্তব্য হোয়াইট হাউসের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।